যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যে ইউটিউব চ্যানেলে আমি ইতিপূর্বে যত ক্লাস নিয়েছি সবগুলো ক্লাস আমি সেখানে রেকর্ড করে আপলোড করে দিয়েছি। তোমরা যদি চাও আমি কমেন্টে তোমাদেরকে দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, সেখানে গেলে তোমরা দেখতে পাবে আমার ইতিপূর্বে যত ক্লাস নিয়েছি। জুমে ক্লাস নিয়েছি আমি কয়েকটা, তারপরে লাইভ ক্লাস নিয়েছি এবং রেকর্ডেড ক্লাসগুলো সব এভরি ক্লাস আমার ইউটিউব চ্যানেলটাতে আপলোড করা আছে। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো বা তোমরা তোমাদের সুবিধা মতো ক্লাসগুলো দেখে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, অসুবিধা নেই। আমার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তোমরা তোমাদের ইচ্ছে মতো ডাউনলোড করতে পারো বা দেখে নিতে পারো। আচ্ছা, নেক্সট আমরা যে টপিকসটা আসি, তাহলে ম্যাক্রো বিশ্লেষণটা কি এবং ম্যাক্রো বিশ্লেষণে আমাদের নমুনা কি রকম লাগে, অর্থাৎ কত পরিমাণ লাগে, সেগুলো আমরা জানলাম। আরেকটা বিষয় এখানে আমাদেরকে জানতে হবে, সাধারণত ম্যাক্রো বিশ্লেষণে অধিক পরিমাণে বিক্রিয়ক এবং বিকারক লাগে বলে এই পদ্ধতিটি অনেক ব্যয়বহুল। তাছাড়া এতে সময়ও বেশি লাগে এবং অধিক পরিমাণে রাসায়নিক বর্জ্য তৈরি হয়। এখন বর্জ্যের সংরক্ষণ এবং পরিত্যাগে জটিলতা দেখা দেয় এবং ব্যয় বৃদ্ধি পায়। এসব কারণে রসায়ন ল্যাবরেটরিতে সাধারণত ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি পরিহার করা উচিত। আর উন্নত দেশগুলোর সাধারণত রসায়ন ল্যাবরেটরিতে এই পদ্ধতির ব্যবহারটা একেবারে নেই বললেই চলে। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে বিশ্লেষণ পদ্ধতিটা আমরা জানলাম, যেটা ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি, এখানে আমরা একটা বিষয় জানলাম যে এই বিশ্লেষণ পদ্ধতির সব থেকে বড় অসুবিধা সেটা হচ্ছে এখানে আমাদের যে কঠিন এবং তরল যে নমুনাগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই নমুনাগুলো অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হয়, যার কারণে কি হয়, এই নমুনাগুলো থেকে আমাদের অধিক পরিমাণে রাসায়নিক বর্জ্য তৈরি হয় এবং এই যে রাসায়নিক বর্জ্যগুলো তৈরি হচ্ছে এবং রাসায়নিক বর্জ্যগুলো সংরক্ষণ এবং এই রাসায়নিক বর্জ্যগুলো পরিত্যাগে জটিলতা দেখা দেয় বেশি এবং ব্যয় হয় অনেক বেশি, যার কারণে উন্নত দেশগুলোতে এই পদ্ধতিটি বা ম্যাক্রো বিশ্লেষণ, যে ম্যাক্রো অ্যানালাইসিস যে পদ্ধতিটি, এই পদ্ধতিটির ব্যবহার দিন দিন একেবারেই কমে যাচ্ছে। ঠিক আছে, নেই বললেই চলে, এরকম বলা হচ্ছে। তো যাই হোক, ম্যাক্রো বিশ্লেষণ গেল। এরপরে আমরা নেক্সট আসি আমাদের দ্বিতীয় টপিক, সেটি হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ। সেমি মাইক্রো বিশ্লেষণ। দেখো, এই রসায়ন ল্যাবরেটরিতে ম্যাক্রো বিশ্লেষণ থেকে তুলনামূলক কম এবং মাইক্রো বিশ্লেষণ থেকে তুলনামূলক অধিক পরিমাণে নমুনা ব্যবহার করে যে রাসায়নিক বিশ্লেষণ করা হয় তাকে বলা হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি বা সেমি মাইক্রো বিশ্লেষণ। এখন এই যে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে ম্যাক্রো বিশ্লেষণের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ ম্যাক্রো বিশ্লেষণের যে পরিমাণ নমুনা লাগে তার 10 ভাগের 1 ভাগ নমুনা লাগে আমাদের সেমি মাইক্রোতে। মনে রাখতে হবে এই বিষয়টা। তো এখন তাহলে যে প্রক্রিয়া সাধারণত 0.05, আমি একটু মিশিয়ে দিই, নিচের স্যাম্পলগুলো একটু মিশিয়ে দিই। আচ্ছা, সাধারণত যে পরীক্ষাতে কি লাগে, তোমাদের কাছে খাতা কলম থাকলে তোমরা একটু এগুলো নোট করে নিতে পারো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো। যে প্রক্রিয়া সাধারণত 0.05 গ্রাম থেকে কি লাগবে 0.2, দেখো 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম নমুনা লাগবে। এই নমুনাগুলো দিয়ে সাধারণত যে পরীক্ষাগুলো সম্পাদন করা হয় তাকে কি বলা হচ্ছে, সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। এই যে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি যেটা আমরা এখন জানছি। ঠিক আছে, এখন এই সেমি মাইক্রো বা যে সেমি মাইক্রো অ্যানালাইসিস বা সেমি মাইক্রো যে বিশ্লেষণটা রয়েছে, এই বিশ্লেষণে সাধারণত আমরা যে টেস্ট টিউব নেব, সেই টেস্ট টিউবের মধ্যে 0.05 থেকে 0.2, সর্বোচ্চ 0.2, এবং কঠিন পদার্থের ক্ষেত্রে এটা, আর লিকুইড পদার্থের ক্ষেত্রে সাধারণত 1 মিলি। লিকুইড পদার্থের ক্ষেত্রে, লিকুইড স্যাম্পলের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লিকুইড স্যাম্পল আর এটা হচ্ছে আমাদের সলিড স্যাম্পল। ওকে, আচ্ছা, 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম। আচ্ছা, এখন সর্বোচ্চ 20 মিলি এবং সর্বনিম্ন 4 মিলি আয়তনের টেস্ট টিউব এবং অধক্ষে পৃথক করার জন্য 3 মিলি আয়তনের সেন্ট্রিফিউজ টিউব এখানে ব্যবহার করা হয়। মূলত দেখো, আমি তোমাদেরকে, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল বেসিস একটা কিন্তু টপিকস, হ্যাঁ, সেমি মাইক্রো, ম্যাক্রো বা মাইক্রো অ্যানালাইসিস। তো আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব, যে থিওরিটিক্যাল ধারণাগুলো
যাতে তোমাদের এই ধারণাগুলো নিয়ে তোমরা এটা পরিষ্কার হতে পারো, তোমাদের ধারণাগুলো যেন একেবারে পরিষ্কার হয়ে যায়। তাহলে দেখো, এখানে আমরা জানলাম যে আমাদের কতটুকু স্যাম্পল লাগবে এবং কঠিন স্যাম্পল কত লাগবে, অর্থাৎ সলিড স্যাম্পল কতটুকু লাগে এই পদ্ধতিতে, এবং লিকুইড স্যাম্পল কতগুলো লাগে এই পদ্ধতিতে, এগুলো আমরা জানলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসব এই যে পদ্ধতিটা, সেমি মাইক্রো যে পদ্ধতিটা রয়েছে, এই পদ্ধতির একটা খুব মজার একটা থিম, বা যেটাকে বলা হয় মজার একটা ইনফরমেশন। দেখো, এই ইনফরমেশনটা কি? সেই ইনফরমেশনটা হচ্ছে যে আমরা যে সেমি মাইক্রো আঙ্গিক বিশ্লেষণে কিছু কিছু বিষাক্ত ঝুঁকিপূর্ণ বিকারকের পরিবর্তে অপেক্ষাকৃত নিরাপদ বিকারক ব্যবহার করতে পারি। দেখো, ভালোভাবে একটু মনে রাখো, সাধারণত আমরা এই সেমি মাইক্রো অ্যানালাইসিসে কিছু কিছু বিষাক্ত ঝুঁকিপূর্ণ বিকারকের পরিবর্তে অপেক্ষাকৃত নিরাপদ বিকারক ব্যবহার করতে পারি। যেমন দেখো, যেমনে আমি যদি বলি যে এই যে আমাদের জিঙ্ক 2+ আয়ন, তারপরে কপার 2+ আয়ন, তারপরে লেড 2+ আয়ন, এই যে এই আয়ন অ্যানালাইসিস গুলো যখন আমরা করব, এই আয়ন অ্যানালাইসিসের সময় আমাদেরকে কি করতে হয়? সাধারণত শনাক্তকরণের জন্য ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিডের ডাইলিউশন এর দ্বারা, দেখো ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, এই দুটো কেমিক্যালস এর দ্বারা আমাদেরকে কি করতে হয়? সাধারণত বিষাক্ত এবং পচা ডিমের গন্ধযুক্ত H2S গন্ধ, H2S গ্যাস তৈরি করা হয়। বিষাক্ত এবং পচা ডিমের গন্ধযুক্ত H2S গ্যাস তৈরির পরিবর্তে আমরা এই কেমিক্যালস দুটো ব্যবহার করে বিষাক্ত H2S এবং পচা ডিমের গন্ধ, এই গ্যাসটা সাধারণত তোমরা অনেকেই শুনে থাকবে যে পচা ডিমের গন্ধযুক্ত একটা গ্যাস রয়েছে রসায়ন ল্যাবরেটরিতে, যে গ্যাসটি হচ্ছে আমাদের সেই H2S গ্যাস। তো অ্যাকচুয়ালি এই আয়নগুলো শনাক্তকরণের জন্য আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ জিঙ্ক আয়ন, কপার আয়ন, লেড আয়ন, এই আয়নগুলো শনাক্তকরণের জন্য আমাদের ইতিপূর্বে কিন্তু আমরাও যখন পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা ঠিক এই টেস্টই করতাম। ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের মাধ্যমে H2S গ্যাস তৈরি করতে হতো, এবং সেটা দ্বারা আমরা এই জিঙ্ক আয়ন, কপার আয়ন, লেড আয়ন, এই আয়নগুলো শনাক্ত করতে পারতাম। তো সেটার পরিবর্তে এখন যেটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে থায়োঅ্যাসিটামাইড। এটি লিখে দিয়ে আমি তোমাদেরকে একটু, থায়োঅ্যাসিটামাইড, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ থায়োঅ্যাসিটামাইড। তো এটার সংকেত হচ্ছে CH3CSNH2। আচ্ছা, আমি একবার বলে নিই তোমাদেরকে, CH3CSNH2, এটা হচ্ছে আমাদের কি? থায়োঅ্যাসিটামাইড। তো এইটা ব্যবহার করা হচ্ছে বর্তমানে, এই কেমিক্যালস গুলোর পরিবর্তে বর্তমানে থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হচ্ছে। কারণ কি হচ্ছে? এটা পানির সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে দ্রবণে H2S উৎপন্ন করছে। এটাও তো কিন্তু আমাদের H2S গ্যাস উৎপন্ন করতে হবে যদি এই আয়নগুলো শনাক্ত করতে চাই, H2S আমাদের লাগবেই। তাহলে এখানে ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দ্বারা আমাদের পচা গন্ধযুক্ত H2S গ্যাস তৈরি করা হতো সে সময়, আর বর্তমানে এই থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হচ্ছে। এটা কি হচ্ছে? এটা পানির সাথে বিক্রিয়া করে এটাও H2S গ্যাস তৈরি করছে। ওকে, এটাও H2S গ্যাস তৈরি করছে, যেটা প্রায় সম্পূর্ণ দ্রবণেই রয়ে যায় এবং ওই রকম পচা কোনো দুর্গন্ধ তৈরি হয় না। ফলে কি হয়? পরিবেশ দূষিত হয় না। দেখো, তাহলে আমরা কি জানলাম? যে সাধারণত এই সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে আমরা এই বিভিন্ন রকমের আয়নগুলো যখন শনাক্তকরণ করতে যাব, তখন সেখানে ফেরাস সালফাইড এবং আমাদের সালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ থেকে সেখানে আমাদের কি তৈরি হয়? H2S গ্যাস তৈরি হয়। কিন্তু এইখানটাতে একটা সমস্যা হলো যে এখানে একটা পচা ডিমের দুর্গন্ধযুক্ত একটা
গ্যাস তৈরি হয়, সরি, একটা দুর্গন্ধযুক্ত একটা আবহ তৈরি হয়, যেটা অত্যন্ত কটু লাগে। কিন্তু বর্তমানে এই থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করার ফলে আমাদের H2S গ্যাস তৈরি হচ্ছে বটে, এবং আমরা এই আয়নগুলোকেও সঠিকভাবে শনাক্ত করতে পারছি। কিন্তু এই থায়োঅ্যাসিটামাইডটা কি করছে, এটা পানির সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার ফলে H2S গ্যাস তৈরি হচ্ছে, এবং এটা পরিবেশের জন্য কোনো রকম দূষণ বয়ে আনে না, অর্থাৎ এখানে কোনো পচা ডিমের গন্ধ আসে না। তো এইটা হচ্ছে আমাদের সেমি মাইক্রো বিশ্লেষণ বা এই যে পদ্ধতি, এটা একটা বড় সুবিধা যেটাকে বলা হচ্ছে, বা এটা একটা চেঞ্জ আমরা বলতে পারি। আমরা যখন পড়াশোনা করেছিলাম আজ থেকে 12-13 বছর আগে, যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলাম, তখনও কিন্তু আমরা ঠিক এই ফেরাস সালফাইড এবং সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছিলাম এই আয়নগুলোকে শনাক্তকরণের জন্য। কিন্তু বর্তমানে কিন্তু এখন আর এগুলো ব্যবহার হয় না সেমি মাইক্রো পদ্ধতিতে, এখন এই থায়োঅ্যাসিটামাইড ব্যবহার হচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এখন এই যে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি বা এই যে সেমি মাইক্রো অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসের কি সুবিধা, এই অ্যানালাইসিসের সুবিধাগুলো কি কি সেটি আমরা একটু জেনে নিই। 1 নম্বর হচ্ছে ছোট আয়তনে টেস্ট টিউব, সেন্ট্রিফিউজ নল, রিয়েজেন্ট বোতল ব্যবহৃত হয় বলে যন্ত্রপাতি ক্রয়ে খরচ কম হয়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পরীক্ষায় গৃহীত নমুনার ভর বা দ্রবণের আয়তন কম হওয়ায় এবং ড্রপারের সাহায্যে ফোটায় ফোটায় পরিমিত পরিমাণে সামান্য পরিমাণে বিকারক বা রিয়েজেন্ট ব্যবহার করার কারণে বিশ্লেষণ প্রক্রিয়াটিতে কম পরিমাণ রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয় এবং এখানেও তুলনামূলক অনেক কম খরচ হয়। এটি হচ্ছে আমাদের 2 নাম্বার। এরপরে 3 নম্বরে যদি আসি, যে কম পরিমাণ রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয় বলে অর্থনৈতিক সাশ্রয় হয়, যেটা আমরা এর আগেও জানলাম। বিশ্লেষণ প্রক্রিয়াটিকে সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং পরিবেশ দূষণটা সহনীয় মাত্রায় থাকে। এটা 3 নম্বর গেল। 4 নম্বরে আসি আমরা, অধঃক্ষেপণ, অধঃক্ষেপের ছাঁকন, দ্রবীভূতকরণ, পরিশ্রুত সংগ্রহ ইত্যাদি কাজ সম্পন্ন করতে অল্প সময় লাগে বলে সম্পূর্ণ প্রক্রিয়াটি অল্প সময়ে শেষ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের 4 নম্বর। এরপরে লাস্ট ওয়ান, সেটি হচ্ছে 5 নম্বর। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিকারক বোতল ছোট আকারের হওয়ায় এদেরকে এক টেবিলে না রেখে দ্বিতীয় কোনো কাঠের পাত্রে সাজিয়ে একটি ল্যাবে একসঙ্গে একাধিক শিক্ষার্থীর আঙ্গিক বিশ্লেষণে ব্যবহারিক ক্লাস অল্প সময়ে নেওয়া সম্ভব হয়। এটি গেল আমাদের 5 নম্বর পয়েন্ট। তো এই 5টি পয়েন্ট রয়েছে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি ব্যবহারের সুবিধা বা সুফলগুলো নিয়ে। অর্থাৎ এখানে সুবিধায় বেশি, অসুবিধার তেমন কোনো কিছু নেই। তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার এটার অসুবিধা কি? তো অ্যাকচুয়ালি এটার তেমন কোনো অসুবিধা নেই, এর সুবিধাগুলোই সব থেকে বেশি। তো এখন তোমরা যারা নতুন রয়েছো, তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারো যে স্যার অ্যাকচুয়ালি ক্লাসগুলো তো লাইভ ওয়েবিনার এবং অনেক তাড়াতাড়ি আপনার ক্লাসগুলো যদি শেষ হয়ে যায় তো আমরা সেক্ষেত্রে মিস করে যাব অনেক কিছু। তো তোমাদের নতুনদের উদ্দেশ্যে বলি আমি, সেটি হচ্ছে যে আমার প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ড করে রাখি আমি। এই যে এখন ক্লাসটি চলছে এটাও রেকর্ড হচ্ছে। তো এই ক্লাসগুলো প্রত্যেকটা তোমরা আমার ইউটিউব চ্যানেল, আমি কমেন্টে দিয়ে দিয়েছি উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা, এই ইউটিউব চ্যানেলটিতে আমার সবগুলো ক্লাস রেকর্ডগুলো এগুলো আমার আপলোড করা আছে, অসুবিধা নেই। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো যখন যেভাবে খুশি ক্লাসগুলো ডাউনলোড করে দেখতে পারো, বা তোমরা ইউটিউব থেকেও সরাসরি দেখতে পারো। ঠিক আছে, তো নেক্সট আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে আমাদের লাস্ট 3 নাম্বার, মাইক্রো অ্যানালাইসিস প্রসেস। দেখো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা হয়তো বা অনেকেই আজকে মিস করতে পারো। তো আমি আশা করি যে